আবারও স্বাগত জানাচ্ছি ২১ বিজনেসের দর্শক, সঙ্গে আছে আমি সাদাত হাবিবি সেতু। কথা বলবো বাংলাদেশ প্রতিদিনের উপসম্পাদক রাজু আহমেদের সঙ্গে। রাজু, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে ২১ বিজনেসের স্বাগত জানাচ্ছি। একটা শেয়ার বাজারে গত কয়েকদিনে আমাদের যে ট্রেন্ড দেখেছি, সেই ট্রেন্ডে আমরা দেখতে পাচ্ছি যে দিনের শুরুটা খুব ভালো হয়, ওভারঅল আগের দিনের তুলনাও ভালোই যায়, কিন্তু শেষটা একটু পতনের দিকে যায় এবং কিছু কিছু প্রতিষ্ঠান অবসানে ছিল, তাদের লেনদেন এখনো চলছে। কিভাবে বাজারকে দেখছেন এখন? দেখেন, আপনাকে ধন্যবাদ। দেখেন, বাংলাদেশের পুঁজিবাজার আসলে অনেকগুলো ফ্যাক্টর নির্ভর করে। একটি হচ্ছে দীর্ঘমেয়াদী, আরেকটি হচ্ছে তাৎক্ষণিক। তো এই সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ আমরা দেখেছি যে বাংলাদেশের পুঁজিবাজারে সেটার একটা নেতিবাচক প্রভাব কিন্তু পড়েছিল, এবং যুদ্ধের ফলে জ্বালানি তেল সহ সার্বিক যে অনিশ্চয়তা, এবং জ্বালানি তেলের যদি অনিশ্চিত হয় তাহলে শিল্প সহ প্রতিটি সেক্টরে কিন্তু এর প্রভাব পড়ে। তো সেই কারণে পুঁজিবাজারে লিস্টেড কোম্পানিগুলোর উৎপাদন এবং পরিচালনায় যে একটা অনিশ্চয়তা, সেটার কারণে কিন্তু বাজারে প্রভাব পড়েছিল। গত ২-৩ দিন বা কয়েকদিন ধরে যুদ্ধটা থেমে যাওয়ার বা একটা শান্তি চুক্তিতে উপনীত হওয়ার যে একটা পরিস্থিতি, আশাবাদের জায়গা তৈরি হয়েছে, সেইটার রিফ্লেকশন কিন্তু আমাদের পুঁজিবাজারেও দেখা যাচ্ছে, এবং সেটার কারণেই কিন্তু বাজারটা কিছুটা হলেও একটু ঘুরে দাঁড়িয়েছে। এবং আপনি দেখবেন যে লেনদেনের পরিমাণটা, বিশেষ করে দামের দিক থেকে বা সূচকের দিক থেকে খুব বেশি অগ্রগতি না হলেও গত কয়েকদিনে কিন্তু পুঁজিবাজারের লেনদেনের যে পরিমাণ, সেটা কিন্তু একটা আশাবাদের জায়গা তৈরি করেছে। এবং সেটার কারণে যেহেতু বাজারটা সার্বিকভাবে একটা অনিশ্চয়তা এখনো রয়ে গেছে, সেই কারণে একটুখানি দাম ২-১ দিন বাড়লেই কিন্তু যারা এখানে লেনদেন করেন তারা তাৎক্ষণিকভাবে কিছু মুনাফা তুলে নেওয়ার একটা প্রবণতা থাকে। সে কারণে দিনের শুরুতে যখন দামটা একটু ইতিবাচক থাকে, হয়তোবা অনেকেই তখন মুনাফা তুলে নেওয়ার জন্য বিক্রির দিকে ঝুঁকে পড়েন, এবং সেটার কারণে লেনদেনটা মানে বাজারের শেয়ারের মূল্য বা সূচকটা কিন্তু একটু নেতিবাচক ধারায় চলে যায়। তবে সার্বিকভাবে বাজারটা যে এখন একটু ভাইব্রেন্ট আছে, সেটা কিন্তু লেনদেনের দিকে তাকালে, লেনদেনের পরিমাণ এবং ভলিউমের দিকে তাকালে আমরা কিন্তু বুঝতে পারছি। রাজু, আপনি অনেকদিন ধরেই সাংবাদিকতার সাথে রয়েছেন এবং স্টক মার্কেটকে ফলো করছেন। আমরা স্টক মার্কেটে যখন বাজেট আসে তখন কতগুলো গদবাঁধা কথা শুনতে পারি, এবং সংস্কারের সময়ও আমরা ঘুরে ফিরে এই কথাগুলো, আমাদের আজকের কথা না, অনেক দিনের ধরেই কথা। কিন্তু এই যে রেগুলেটরগুলো ঠিকমতো কাজ করতে পারে না, বা অতিরিক্ত কন্ট্রোল করার কারণে, অতিরিক্ত নীতির কারণে আমাদের স্টক মার্কেটের যে বাধাগুলো তৈরি হয় বা অনাস্থাগুলো তৈরি হয়, সেগুলা অবসানের কথা সবাই বলে। অন্তর্বর্তী সরকারও বলেছে, নতুন সরকার, তাদেরকে দোষ দিতে চাচ্ছি না, কিন্তু তারাও এই প্রত্যয়ের কথা জানিয়েছে। কিন্তু কার্যত সেরকম পরিবর্তনটা আসলে আসে না কেন? বা যেভাবে আসলে যারা বিনিয়োগকারীরা যে নিরাপত্তাটা চান, সেই নিরাপত্তাটা আসলে মানে বিড়ালের গলায় যে ঘন্টা বাঁধার কথা বারবার বলা হয়, সেটা আসলে বাধা হচ্ছে না কেন? আমার মনে হয় যে আমরা বিভিন্ন সময় যেটা দেখেছি যে আমাদের যারা নীতি নির্ধারণ করেন আর কি, রাষ্ট্রীয় পলিসি যারা নির্ধারণ করেন, সার্বিকভাবে তারা আসলে পুঁজিবাজারটাকে গুরুত্ব কম দেন, এবং পুঁজিবাজারটা আমাদের এখানে যতটা বেশি রাজনৈতিক আলোচনার মধ্যে থাকেন, ততটা কিন্তু রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে ততটা গুরুত্ব পায় না। এটার দুইটা দিক আছে। একটা হচ্ছে যারা আসলে পুঁজিবাজার একটা বোঝার ক্ষেত্রে কিন্তু একটা জটিল এবং একটা মানে অত্যন্ত তাত্ত্বিক একটা বিষয়, সেটার জন্য আসলে বোঝার জন্য অনেক পড়াশোনা কিংবা বিশ্লেষণের একটা সময় লাগে, সেটা হয়তো তারা দিতে চান না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশের অনেক নীতি নির্ধারণ হয় আসলে কিন্তু লবিং এবং মানে যেখানে যাদের যেই সেক্টরের আসলে যোগাযোগটা এবং লবিংটা যত স্ট্রং, তারা কিন্তু তত বেশি এগিয়ে থাকেন আমাদের বাজেট বলেন বা সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে হয়তো আমাদের পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা, তারা আসলে নীতি নির্ধারকদেরকে বোঝাতে সক্ষম হন না বাজারের গুরুত্বটা। কারণ হচ্ছে আমাদের এখানে বিনিয়োগের বিষয়টি এখনো কিন্তু ব্যাংক নির্ভর। আসলে এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যে কোনো দেশের অর্থনীতি যদি এগিয়ে নিতে হয়, তাহলে পুঁজিবাজারের উপর গুরুত্ব দিতে হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে। সেটা কিন্তু আমাদের দেশে সেই গুরুত্বটা পাচ্ছে না। ব্যাংক থেকে অত্যন্ত কম সুদে এবং মানে খুব সহজ শর্তে বড় বড় ঋণ পাওয়া যায়, এবং সেই সমস্ত ঋণ যদি আসলে ফেরত না দেওয়া হয়, তারপরেও কিন্তু এখানে খুব কঠোর কোনো ব্যবস্থা নেওয়ার কোনো বড় নজির কিন্তু নাই। সুতরাং সহজ শর্তে কম সুদে ঋণ নিয়ে ফেরত দিতে হয় না, এরকম সুযোগ যদি থাকে, তাহলে কেন শিল্প প্রতিষ্ঠান বা উদ্যোক্তারা কেন পুঁজিবাজারে এত কঠিন শর্তের মধ্যে দারুণ। বা বছর বছর তাদেরকে এখানে হিসাব দিতে হবে, মানে যারা হচ্ছে শেয়ার হোল্ডার তাদের কাছে এজিএম করে জবাবদিহি করতে হবে, সেই রাস্তায় তারা কেন যাবেন? সুতরাং দেশে যদি একটা সুশাসন বা প্রতিষ্ঠা হয়, সেটা হইলে আসলে পুঁজিবাজারটা সার্বিকভাবে সেই সুশাসনের উপর অনেকটা নির্ভরশীল। ব্যাংক থেকে টাকা নিলে মেরে দিতে হবে না। এখানে মানে একটা উন্নত বা উন্নয়নশীল অর্থনীতি যেই ধারায় চলে, অর্থাৎ বিনিয়োগের মূল উৎসটা আসলে কি হবে, সেটা যদি পুঁজিবাজার সরকার মনে করে যে আমরা করব, তাহলে এটার দিকে মনোযোগ দিবে। দ্বিতীয়ত আমি যেটা বলতে চাচ্ছি, যে এখানে একটা
আমাদের যারা জাতীয় রাজস্ব বোর্ড আছে তাদের উপর কিন্তু একটা বিশাল মানে রাজস্ব আহরণের একটা টার্গেট তাদেরকে বেঁধে দেওয়া বা থাকে, যেটা তারা সহজ যেই সেক্টরগুলো থাকে সেখান থেকেই কিন্তু তারা সেই ট্যাক্সগুলো আদায় করার চেষ্টা করেন। তো পুঁজিবাজারে তো প্রতিদিন দৈনন্দিন লেনদেন হয়, এখানে নগদ লেনদেনের ব্যাপার। এখান থেকে অতি সহজে খুব কোনো রকম পরিশ্রম না করেই স্টেক হোল্ডার যারা আছেন বা আমাদের মার্চেন্ট ব্যাংকগুলোর মাধ্যমে খুব সহজে কিন্তু এখান থেকে ট্যাক্স আদায় করতে হয়। তো সুতরাং এনবিআর এর যারা নীতি নির্ধারক তারা চিন্তা করেন যে এই সহজ ক্ষেত্রটিকে আমরা কেন মানে আমরা বাদ দিব, কিন্তু তারা এই যে সোনার ডিম পাড়া হাঁস মনে করে যে হাঁসটাকেই যে চেপে ধরে মেরে ফেলছে সেই জিনিসটা কিন্তু তারা খেয়াল করছে না। সুতরাং আমি মনে করি সার্বিকভাবে যদি এই নতুন সরকারের পলিসিতে নীতি নির্ধারকরা যদি পুঁজিবাজারকে গুরুত্ব দেন, তারা যদি মনে করেন যে অর্থনীতির জন্য পুঁজিবাজার একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং বিনিয়োগের একটা বড় উৎস হতে পারে, তাইলে নিশ্চয়ই আগামী বাজেটে সেই রিফ্লেকশন হয়তো আমরা দেখতে পারবো। আর বাহ। যদি তারা গতানুগতিক ধারায় আগের মতো চলতে থাকে যে পুঁজিবাজার হলো একটা জুয়ার জায়গা, এখানে মানে তাদের যারা সুযোগ সন্ধানী লোকজন আসবে এবং মানে সাধারণ বিনিয়োগকারীদের টাকা পয়সা বাবল করে এখানে তাদের টাকা পয়সা নিয়ে মেরে চলে যাবে, সেই ধারাই যদি চলতে থাকে তাইলে কিন্তু এটার হাত থেকে আমরা মানে নতুন কিছু দেখতে পাবো না। রাজু, আপনি খুব সুন্দর করে বললেন যে যদি বিনিয়োগ মানে যে এত হিসাব দিয়ে বিনিয়োগ পাওয়ার থেকে যদি ব্যাংকের টাকা লুট করা যায় তাহলে মানুষ কেন ওইদিকে আসবে। খুব দারুণ একটা যুক্তি দিয়েছেন। কিন্তু আমি একটু জানতে চাই, সামনে বাজেট রয়েছে এবং বাজেটের ব্যাপারে আমরা যখন পুঁজিবাজার খাত সংশ্লিষ্টদের কথা বলি তখন আমরা জানি যে কমন কি কি কথা বলা হয় সেগুলো আমরা সবাই জানি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনারা কি এমন কোনো বার্তা পেয়েছেন কিনা বা আপনার কাছে এমন কোনো বার্তা রয়েছে কিনা যে এই যারা এবার সরকারে রয়েছেন তারা বাজেটারিতে পুঁজিবাজারে কি ধরনের সুবিধা দিতে পারেন বা যেই ধরনের সুবিধা তারা চাচ্ছেন তারা আদৌ পাবেন কিনা। এর সাথে একটা প্রশ্ন যুক্ত করে রাখতে চাই এই কারণে আপনার কাছে জানার জন্য, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে মার্কেটিং ফলো করছেন, ধরনের এস আলম গোষ্ঠী যারা লুটপাট করেছে, যেহেতু লুটপাটের কথা আসলোই, তাদের যারা অডিট করলো, এই যে দীর্ঘদিন ধরে অডিটের ফার্মগুলো, হাজার হাজার অডিটর ফার্ম রয়েছে, তারা তো এখনো স্টিল পুঁজিবাজারে রয়েছেন, মানে পুঁজিবাজারের অডিট তো পুঁজিবাজারের ব্যক্তিগুলো করে না। সেই বিষয়গুলো কেন সামনে আসে না? বাজেটে কি সেগুলো আনার ব্যাপারে একটা ফিনান্সিয়াল স্বচ্ছতার ব্যাপারে কোনো রকমের কোনো নীতি সহায়তা বা সংস্কার উদ্যোগ আসতে পারে বলে আপনি জানেন কিনা? না, অতীতে কিন্তু আমরা সংস্কারের অনেক কথা শুনেছি যে শেষ পর্যন্ত সেগুলো আসলে একই ধারায় চলেছে। তো এখন নতুন সরকার এসেছে, তারা কিন্তু বিভিন্ন রকমের প্রতিশ্রুতি ইতিমধ্যে দিয়েছেন এবং আমাদের যারা স্টেক হোল্ডার পুঁজিবাজারে রয়েছেন, যারা আসলেই মনে প্রাণে চান যে পুঁজিবাজারটা আসলে আমাদের একটা গতিশীল হোক এবং এখানে একটা বিনিয়োগের মানে বিশেষ করে মূলধনের একটা বড় উৎস হোক, তো তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। তো আমি আগেই বলেছি যে আমাদের এখানে সরকার কাঠামো যেটা, মানে সরকার বলতে মানে রাজনৈতিক সরকার পরিবর্তন হলেও প্রশাসনিক দিক থেকে বা আমাদের যে যারা আসলে ইমপ্লিমেন্ট করেন মানে সরকারের আমলাতন্ত্র। আমলাতন্ত্র সেখানে কিন্তু খুব একটা যে তাদের মানে কালচারে বা সংস্কৃতিতে যে খুব বেশি পরিবর্তন হয়েছে তা না। তারা কিন্তু ওই যে আগের বছরের মানে থেকে 1% বা একটা অংশ বাড়িয়ে কমিয়ে বাজেটটা করার যে ধারা, সেটাই কিন্তু আমরা এখনো কিন্তু দেখতে পাচ্ছি যে সেই ধারায় হয়তো চলবে। এখানে সরকারের যে সমস্ত মৌলিক প্রতিশ্রুতিগুলি নির্বাচনে রয়েছে সেই জায়গাগুলো হয়তো তারা মানে ইতিমধ্যে মানে পূরণ করার কিছু চেষ্টা করছে, বাজেটে হয়তো সেগুলোর উপরই বেশি গুরুত্ব দিবে। তো এই পুঁজিবাজারের মতো মানে একটা দীর্ঘমেয়াদী উন্নয়নের সাথে যে সমস্ত খাতগুলো আসলে জড়িত সেই জায়গাগুলোতে এইবারও কিন্তু আমরা বাজেটের আলোচনায় বা নীতিগত যেই মানে সংলাপগুলো হচ্ছে সেখানে কিন্তু খুব বেশি আমরা গুরুত্ব দেখতে পাচ্ছি না। তো আমরা হয়তোবা এই মানে এখন প্রত্যেকটা সেক্টরের সাথে এনবিআর এবং সরকারের নীতি নির্ধারকরা তারা আলাপ আলোচনা করছেন, যেটা অতীত আমরা দেখতে পাচ্ছি সেই গতানুগতিক ধারায় তারা তাদের প্রস্তাবগুলো জমা দিচ্ছেন এবং সেগুলো শেষ পর্যন্ত আসলে কোন দিকে যাবে সেটা কিন্তু এখন পর্যন্ত বলার সময় আসেনি। হয়তোবা মে মাসের শুরুর দিকে যখন বাজেটটি একটা চূড়ান্ত জায়গায় যাওয়া শুরু করবে তখন হয়তো আমরা কিছু কিছু খবর পাওয়া শুরু করব যে আসলে আগামী বাজেটে পুঁজিবাজারের জন্য কি ধরনের নতুন পদক্ষেপ সরকার গ্রহণ করতে রাজব, ধরতে যাচ্ছে। পেরেছি। আমার হাতে সময় খুব কম, কিন্তু আপনার কাছে ছোট্ট করে এই বিষয়টি জানতেই চাই। সেটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে বিনিয়োগ আনার জন্য পুঁজিবাজারে, কিন্তু এই যে বহুজাতিক কোম্পানির কথা বলি বা সরকার রাষ্ট্রায়ত্ত যেই মুনাফা আলা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে পুঁজিবাজারে সম্পৃক্ত করার কথা আমরা সবসময় শুনি, সবাই বলে, কিন্তু এটা আসলে করা যায় না কেন? মানে হাতে খুব সময় কম, যদি ছোট্ট করে বলতেন। এখানে তো আমি আগেই বলেছি যে পুঁজিবাজারে যখন কোনো একটা কোম্পানি তালিকাভুক্ত হয় তাকে কিন্তু নানান জবাবদিহিতার মধ্যে যেতে হয়। তো বেসরকারি যে খাত তারাই আমাদের এখানে জবাবদিহিতার মধ্যে পড়তে চান না। আর সরকারি খাতের অবস্থা তো আমরা জানি যে বিভিন্ন কর্পোরেশনের আন্ডারে এই কোম্পানিগুলো বা এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় এবং বছরের পর বছর ধরে লোকসান দিচ্ছে। কিন্তু এখানে যে সরকারি কর্মকর্তারা মানে পরিচালনা বোর্ড থেকে শুরু করে বিভিন্ন মানে প্রধান মূল যে পরিচালনা দায়িত্বে যারা থাকেন, অপারেশনাল দায়িত্বে তারা থেকে শুরু করে তাদের কিন্তু বেতন ভাতা, বিভিন্ন মিটিং এর যে সুযোগ সুবিধা নানান ধরনের, এখানে আমরা বাংলাদেশে যে সুশাসনের যে প্রশ্নটি সবসময় আসে সেই প্রশ্নগুলো কিন্তু এই সমস্ত কোম্পানি বা
কর্পোরেশনগুলোর মধ্যে রয়েছে। সুতরাং পুঁজিবাজারে যদি তারা তালিকাভুক্ত হয়, একদিকে শেয়ার হোল্ডারদের কাছে, একদিকে রেগুলেটরের কাছে, নানান জায়গায় কিন্তু তাদেরকে জবাবদিহিতার মধ্যে পড়তে হবে, অডিটের ব্যাপার থাকে, অনেক রকমের। সেই জায়গাগুলো থেকে তারা কিন্তু মুখোমুখি হতে চান না বলেই আমলারা কিন্তু নানানভাবে সরকারকে, এই সরকারের যে নীতিগত সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে এই ২৬টি বা আরো বেশি সংখ্যক কোম্পানি কিন্তু পুঁজিবাজার আনার বিষয়ে বারবার ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু এই আমলাতান্ত্রিকতার লাল ফিতায় বন্দী হয়ে কিন্তু এই জিনিসটি, আমি বলব যে তারা আমলারা যে এখান থেকে সুযোগ সুবিধা নিচ্ছে, সেই সুযোগ সুবিধাটি হাতছাড়া হয়ে যাওয়ার ভয় এবং জবাবদিহিতার মধ্যে পড়তে হবে সেই আশঙ্কার কারণেই হয়তো তারা এই পুঁজিবাজারে আসার বিষয়টি বারবার আটকে রাখছেন। অসংখ্য ধন্যবাদ রাজু আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, খুব দারুণ করে আপনি ব্যাখ্যা দিলেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ প্রতিদিনের উপসম্পাদক রাজু আহমেদের সঙ্গে পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে। এবার সময় হলো একটা ছোট্ট বিরতির পর ফিরছি আরো সংবাদে, সঙ্গেই থাকুন।